লাস্ট ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় লাস্ট ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজকেও শুরু করছি ইনশাআল্লাহ। কালকে আমরা শিখেছিলাম যে কয়টা ধাপে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, কয়টা ধাপ প্রয়োজন হয়। যে সর্বপ্রথম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম নিতে হবে, তারপর একটি অক্সিলিয়ারি ভার্ব নিতে হয়, তারপর ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর একটি প্রিপজিশন, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আমরা এটা সবাই কালকে পেয়েছিলাম। ইয়েস স্যার। আচ্ছা, যারা পায়নি তারাও আজকে শুনে রাখলাম। এখন ওইখানে একটা বিষয় ছিল দ্বিতীয় নাম্বারের বিষয়টা, আমরা কালকে এটাও শিখেছিলাম কিভাবে আমরা একটা বাক্য থেকে অবজেক্ট বের করব, কিভাবে একটা বাক্য থেকে সাবজেক্ট বের করব। এখন আমরা দ্বিতীয় যে অপশনটি ছিল যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের বিষয়, এটা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের যে নিয়মটি আছে, এই নিয়মটি হচ্ছে যে টেন্স অনুসারে হবে। কি অনুযায়ী হবে? টেন্স অনুসারে হবে। আচ্ছা, আমরা এখন তোমরা সবার খাতা কলম আছে সামনে? তাহলে আমরা একটু লিখি যে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়ম। অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়ম। অর্থাৎ আমরা অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে স্যার ক্যামেরা দেখতেছে কই? অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়ম, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়ম। আমরা অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে যে প্যাসিভ করব, অর্থাৎ অ্যাক্টিভ বাক্যটি যে টেন্সে থাকবে, অ্যাক্টিভ প্যাসিভ আচ্ছা, আপনাদের মাইক্রোফোন একটু অফ করেন, যদি কথা বলতে হয় তখন অন করে কথা বলবেন, কেমন? মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, আমরা বলছি অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়ম। এখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহারের নিয়মে অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট, দেখেন অ্যাক্টিভ বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে প্যাসিভে কি হবে? অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসবে? এম অথবা ইজ অথবা আর। আচ্ছা, অ্যাক্টিভ বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমার লেখা বোঝা যাচ্ছে? একজন একটু রিপ্লাই দেন। ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তখন তাকে প্যাসিভে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসবে am being, is being, are being। আচ্ছা, পরের অপশন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কালি করতে পারেন, এটা কালি করেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাকে যদি প্যাসিভ করতে হয় অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন।
আমরা প্রেজেন্ট পারফেক্ট দেখলাম, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের সাধারণত ব্যবহার নেই, সেই জন্য সেটা স্কিপ করলাম। এখন আমরা পাস্ট ইনডেফিনিটে যাব। পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ করার সময় কি বসে? ওয়াজ ওয়্যার। অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? ওয়াজ অথবা ওয়্যার। তারপরে আমরা পাস্ট কন্টিনিউয়াস একটু দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কে প্যাসিভ করার সময় কি হবে? বিং বা ওয়্যার বিং। ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। কেমন? আচ্ছা, তারপর পাস্ট পারফেক্ট টেন্সকে সবাই লিখে ফেলবেন, সবাই কিন্তু খাতায় লিখবেন। স্যার এখানে কি এই যে এই নিয়মটা নাই, পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়মটা নাই? জি জি, একটু কাইন্ডলি আবার বলেন। স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর নিয়মটা নাই, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার? হ্যাঁ হ্যাঁ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রুলস আছে, কিন্তু ব্যবহার নেই বিধায় আমি সেটা দেই নাই। সেটা যদি লিখে নিতে পারেন, সেটা হবে হ্যাভ বিন বিং। হ্যাভ বিন বিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? হ্যাভ বিন বিং। প্যাসিভ করার সময় কি হবে? হ্যাজ অথবা হ্যাভ বিন বিং, দুইটার একটা। হ্যাভ বিন বিং অথবা হ্যাজ বিন বিং। কেমন? ওইটা ব্যবহার নাই বিধায় আমি লিখিনি, যদি দরকার হয় আপনাদের লিখে দিচ্ছি পরে। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? হ্যাড বিন। তারপরে এখানে যদি আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ব্যবহার নেই সেজন্য লিখলাম না, কিন্তু যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখেন তাহলে কি লিখতে হবে? হ্যাড বিন বিং। হ্যাড বিন বিং যদি আমরা কি লিখি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখে দিব। একজন রিপ্লাই দেন, লিখে দিতে হবে? নো স্যার। আচ্ছা, তারপরে আমরা তাহলে ফিউচারে যাচ্ছি। ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিটে কি হবে? শ্যাল বি অথবা উইল বি। কেমন? তারপরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস হবে শ্যাল বি বিং, উইল বি বিং। শ্যাল বি বিং, এই বিং বানানটা দেখেন, বি ই আই এন জি, বিং। তারপরে উইল বি বিং, বি বিং। দেন তারপরে ফিউচার পারফেক্ট টেন্সটা হবে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি হবে? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। লাস্ট মিনিট দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি এখানে 9টা টেন্স লিখলাম, অর্থাৎ আমরা একটা টেন্স বাদ দিয়েছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাধারণত ভয়েসের ক্ষেত্রে এই তিনটে টেন্সের ব্যবহার তেমনটা নেই, সেই জন্য এটা স্কিপ করেছি। আচ্ছা, এখন একটু যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবেন খুব সহজেই এই বিষয়গুলো মনে রাখতে পারবো।
একটু দেখেন তো কন্টিনিউয়াস কোথায় কোথায় আছে। আমি কন্টিনিউয়াস দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেখানে কি একটা বিং আছে। দেখেন যত কন্টিনিউয়াস আছে, দেখেন এম বিং, ইজ বিং, আর বিং। আবার দেখেন পাস্ট কন্টিনিউয়াস কি আছে, ওয়াজ বিং, ওয়্যার বিং। পাস্টের জন্য ওয়াজ অথবা ওয়্যার, তার সাথে কন্টিনিউয়াসের বিং, তার সাথে কন্টিনিউয়াসের বিং। তারপর দেখেন যে ফিউচার কন্টিনিউয়াস যেটা আছে, ফিউচার কন্টিনিউয়াসে আছে এখানে শ্যাল বি ফিউচারের জন্য, কন্টিনিউয়াসের বিং আর উইল বি। কথা বুঝতে পারছেন? যত কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াসে কি হবে, এই দেখেন বিং। যত কন্টিনিউয়াস আছে তাকে প্যাসিভ করতে হলে একটা বিং নিয়ে আসতে হবে। যে অক্সিলারি ভার্বটা আছে তার সাথে কি আসতে হবে, একটা বিং নিয়ে আসতে হবে। আচ্ছা আমি কি বলছি, ফারহানা নিশাত ক্যামেরা অফ কেন? পায়েল ক্যামেরা অফ। আনাপুর রহমান, তুমি কি আমার কথা বুঝতে পারছো? মাইক্রোফোন অন করো। জি স্যার। আচ্ছা আমি কি বললাম, কন্টিনিউয়াসের বিষয়ে কি বলছি বলুন? যতগুলো অক্সিলারি ভার্ব আছে তার সাথে বিং বসবে। ভেরি গুড, ভেরি গুড। কন্টিনিউয়াস যে টেন্স গুলো আছে তার সাথে যে অক্সিলারি ভার্ব আছে তারপরে একটা বিং বসবে। বিইআইএনজি, নট বিন, বিডব্লিউএন বিন না, বিইআইএনজি বিং। আচ্ছা তাহলে আমরা কি বুঝতে পারলাম, যত কন্টিনিউয়াস টেন্স আছে তাকে যদি আমি প্যাসিভ করতে হয়, আমাকে যদি প্যাসিভ করতে বলা হয়, তখন যে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব নাম্বার পার্সন অনুযায়ী হবে, তার সাথে বিং বসিয়ে হবে। কেমন? এরপর আমরা একটু পারফেক্টের দিকে একটু খেয়াল করি, যদি নোটিস করি দেখবো আমরা যত পারফেক্ট আছে, পারফেক্টে কি আছে, বিন আছে। দেখেন বিন, বিডব্লিউএন বিন। হ্যাভ, হ্যাজ, তার সাথে কি আছে, একটা বিন আছে। তারপরে আবার পাস্ট পারফেক্টে দেখেন বিন আছে, হ্যাড বিন। হ্যাড তো পাস্টের জন্য আসছে, তারপরে বিন। তারপর ফিউচার পারফেক্ট দেখেন শ্যাল হ্যাভ, তার সাথে কি আছে, বিন আছে। তাহলে আমরা কি বুঝলাম, এটাই বুঝতে পারলাম যত পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট টেন্সকে যদি আমি প্যাসিভ করতে হয় তখন বিন বসাতে হবে। অক্সিলারি ভার্বের সাথে কি বসাতে হবে, বিন বসাতে হবে। বিডব্লিউএন বিন, বিইএন বিন। আর যত কন্টিনিউয়াস আছে তাকে প্যাসিভ করতে হলে বিইআইএনজি বিং বসাতে হবে। আচ্ছা আমরা কি এখন বুঝতে পারছি এটা? Yes, sir. নাবিদ ঘুম থেকে উঠছো? আচ্ছা শোয়েব আহমেদ, জি স্যার। হ্যাঁ ক্যামেরা একটু অন করো, তোমার একটু দেখি আমি। ওকে স্যার। হ্যাঁ সবাই ক্যামেরা অন করো। হ্যাঁ শোয়েব, তুমি কি আমার লেখাগুলো পড়তে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে তুমি একটু পড়ে শোনাও তো। করে প্রেজেন্ট ইনডেফিনিট, অ্যাকটিভ বাক্যে যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাকে প্যাসিভ করতে হলে কি করতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? স্যার এম ইজ আর। এম ইজ আর। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাকে যদি প্যাসিভ করতে হয় অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? স্যার এম বিং, আর বিং বা ইজ বিং। ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে যদি প্যাসিভ করতে হয় তখন কি বসবে অক্সিলারি ভার্ব হিসেবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন। পাস্ট ইনডেফিনিট টেন্স কে যদি প্যাসিভ করতে হয় তখন কি বসবে? স্যার ওয়াজ বা ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস কে যদি প্যাসিভ করতে হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? ওয়াজ বিং বা ওয়্যার বিং। পাস্ট পারফেক্ট টেন্স কে যদি প্যাসিভ করতে হয় তখন কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট টেন্স কে যদি প্যাসিভ করতে হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? হ্যাড বিন। তারপরে ফিউচার ইনডেফিনিটে কি বসবে? শেল বি বা উইল বি। ফিউচার কন্টিনিউয়াসে দেখে বলো। শেল বি বিং। হ্যাঁ ফিউচার পারফেক্টে
shall have been or will have been. শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আচ্ছা, সবাই জি, একটু স্যার। রেসপন্স করেন তো, বুঝতে পারছেন? Yes, sir. Yes, sir. বুঝতে পারছি। আনাপুর রহমান, তুমি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সেতাজ, তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখনো ক্যামেরা অনেকেরই অফ, ক্যামেরাটা অন করেন। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলের দিকে যাব। আপনারা সবাই কি তুলছেন এটা খাতায়? Yes, sir. তাহলে আমি Yes. মুছতে পারি, আমি এটা মুছতে পারি? জি স্যার। Yes, sir. আচ্ছা, যায় না কেন? আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলের সাথে সাথে আমাদের কি মিল আছে আমরা দেখব, যে অক্সিলারি ভার্ব ব্যবহারের কি নিয়মটা আমরা শিখলাম। He writes a letter. আচ্ছা, এটাকে আমরা প্যাসিভ করব। ফারহানা নিশাত, তুমি বলো এটা প্যাসিভ কি হবে? আচ্ছা, প্যাসিভ স্যার আমার না ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, মানে ফোন হ্যাং হয়ে গেছে। তাই? আচ্ছা, তাহলে তুমি এটা বলতে পারো যে এটা কোন টেন্স আছে? হি রাইটস আ লেটার, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট। ভেরি গুড। স্যার আমি এটা প্যাসিভ করতে পারবো? আচ্ছা, যেহেতু ফার্স্ট আমাদের প্যাসিভ করতে হলে কি বের করতে হবে? অবজেক্ট বের করতে হবে। কি বের করতে হবে? অবজেক্ট বের করতে হবে। আশফিয়ান, আশফিয়ান তুমি বলো আমি কিভাবে অবজেক্ট বের করব এখান থেকে? স্যার আমি বলি, স্যার আমি বলি, জি বলো। স্যার এটা হচ্ছে যে এটা মানে এই সেন্টেন্সে হচ্ছে যে অবজেক্ট কিভাবে বের করবো এটা না? হ্যাঁ জি, আমি অবজেক্ট কিভাবে খুঁজে পাবো এই সেন্টেন্সটা থেকে? অবজেক্ট খুঁজে পাবো যদি আমরা ভার্বকে হচ্ছে আপনার কি বা কাকে, ভার্বকে হচ্ছে যে কি বা কাকে দিয়ে যদি action করি তাহলে হচ্ছে যে আমরা অবজেক্টটা খুঁজে পাবো। যেমন এই সেন্টেন্সের অবজেক্ট হচ্ছে যে লেটার, ভার্ব হচ্ছে যে রাইট। এখন Very যদি ভার্বকে যদি মানে রাইটকে যদি জিজ্ঞাসা করে সে কি করে, তার মানে কি সে হচ্ছে letter টা write। সে কি লিখে, লেটার লিখে, এটার জন্য। জি জি, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন আমরা এখানে ভার্ব হলো কি আমাদের রাইটস। ভার্ব কি? রাইটস। রাইট শব্দের অর্থ লেখা। রাইট শব্দের অর্থ লেখা। এখন যদি আমি প্রশ্ন করি কি লেখে, প্রশ্ন যদি করি কি লিখে, উত্তর আছে চিঠি লেখে। কাকে লিখে? উত্তর নেই। কি লিখে? চিঠি লিখে। এখন আমাদের ফার্স্ট ধাপ ছিল যে অবজেক্ট যেটা থাকবে তাকে সাবজেক্টের রূপে নিয়ে আসা। এ লেটার, লেটারের সাবজেক্টের রূপ কি? এ লেটার। তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো যে অবজেক্টকে আমরা সাবজেক্টের রূপে নিলাম, অর্থাৎ এই লেটারের সাবজেক্টের রূপ লেটার। তারপর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, একটি অক্সিলারি ভার্ব বসবে। সেই অক্সিলারি ভার্বটি বসার নিয়ম হচ্ছে কি অনুযায়ী বসবে? টেন্স অনুসারে বসবে। আচ্ছা, আমরা জানি এটা কোন টেন্স? Present indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভেরি গুড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? এম অথবা ইজ অথবা আর। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্যাসিভ করতে হলে কি বসে? এম অথবা ইজ অথবা আর। কেমন? এম, ইজ অথবা আর। এখন এই লেটারের সাথে আমরা যে কোনো একটা দিতে পারবো? জি স্যার। যে কোনো একটা দিতে পারবো, এম বা ইজ বা আর?
No, sir. ও স্যার, এটা লেখা যাবে, মানে হচ্ছে যে এগুলো দেওয়া যাবে No, না। sir. অথবা সোহেব আমার কথাটা বুঝো নাই, তুমি বুঝে বলো। স্যার মানে সবগুলো কি দেওয়া যাবে না, যে কোনো স্যার? আমি বলছি এই লেটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো এম ইজ আর, যে কোনো একটা বসবে, তাই তো? এখন এই লেটারের ক্ষেত্রে কোনটা বসবে, এটাকে আমি যে কোনো একটা দিতে পারবো, এম দিতে পারবো, is দিতে পারবো, আর দিতে পারবো, সেটা বলছি। শুধু ইজ? হ্যাঁ, ভেরি গুড। কারণ এখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি যায় না, এম দেওয়া যাবে না, আরও দেওয়া যাবে না, কি দিতে হবে, ইজ দিতে হবে। জি স্যার। তাহলে আমরা ইজ নিলাম। এরপরে মূল যে ভার্বটি, মূল ভার্ব কি এখানে? রাইট। রাইটের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? Written. রিটেন। রিটেন বানানটা আমরা অনেকে ভুল করি। আর আই দুইটা টি আছে এখানে, টি টি এন, কেমন? রিটেন, ডাবল টি আছে। লেটার ইজ রিটেন, তারপরে একটি প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন এখানে বাই বসবে, বাই। এরপরে দ্বিতীয় ধাপ আছে যে অবজেক্টের সাবজেক্টের অবজেক্টিভ। 5 নম্বরে লাস্টের যে ধাপটি সেটা কি ছিল? 5 নম্বরে কি ছিল? Sir, subjected objective group. সাবজেক্টের অবজেক্টিভ রূপ, সাবজেক্টের অবজেক্টিভ রূপ। আচ্ছা, এখন এখানে সাবজেক্ট কি আছে? হি। এই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হিম, ভেরি গুড। হি এর অবজেক্টিভ রূপ হিম। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তখন অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এম অথবা ইজ অথবা আর, এম অথবা ইজ অথবা আর। কিন্তু আমার ইচ্ছে অনুযায়ী আমি যে কোনো একটা বসাতে পারবো না। আমি এখানে যেমন এখানে এ লেটার আছে, এ লেটারটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি। কিন্তু যদি এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার হতো, দে হতো, তখন কি হতো? যদি দে হতো, আর হতো। আর হতো। যদি উই হতো, আর আর হতো। আর হতো। যদি আই হতো, এম M হতো। তাহলে আমরা এটা বুঝতে পারি, কেমন? এখন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে একটু রিপ্লাই দিবেন, যে মাইক্রোফোনটি অন করে বলবেন, স্যার আমি বুঝতে পারি নাই, বা কথা বুঝতে না পারেন, যদি লেখাগুলো বুঝতে না পারেন, কেমন? আচ্ছা, এখন আমরা কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল দিব। I am reading a book. I am reading a book. এখন আমাদেরকে সর্বপ্রথম বের করতে হবে অবজেক্ট। সর্বপ্রথম কি বের করতে হবে? অবজেক্ট বের করতে হবে। মৌসিন অন করে, হ্যাঁ। তোমাকে আমি প্রশ্ন করছি, আমি কিভাবে অবজেক্ট বের করব? স্যার, এখানে ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করতে হবে, তাহলে অবজেক্ট বের হবে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখন কোশ্চেন করি। এখানে ভার্ব কি আছে আমাদের? রিড। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া। রিড শব্দের অর্থ কি? পড়া। এখন আমি প্রশ্ন করি, দুইটা অপশন আছে আমাদের, একটা কি অথবা কাকে। দুইটা দিয়ে যে কোনোটা দিয়ে আমরা অবজেক্ট বের করতে পারবো। এখন তাহলে যদি কি দিয়ে করি, কি পড়ে অথবা কাকে পড়ে, এখন কোনটা দিয়ে উত্তর বের হচ্ছে? স্যার, কি দিয়ে? কি দিয়ে? কি পড়ে। তখন আমার কাকের অপশনে যাওয়ার দরকার নেই, এখানে সেটা নেই, কেমন? আমরা আবার সেটা পরে দেখবো। কিছু কিছু বাক্যে দুইটা দিয়েই প্রশ্ন করা যাবে এবং দুইটারই উত্তর আছে, ডাবল অবজেক্ট। তাহলে ফার্স্টে যে নিয়মটি হচ্ছে যে অবজেক্টের সাবজেক্টিভ রূপে নিয়ে আসা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে ফার্স্ট কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্টের রূপে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার হলো যে এখানে বুক হচ্ছে অবজেক্ট, বুক হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এখানে
এ বুক নিলাম। এখন হচ্ছে আমাদের নিয়মটা ছিল যে অবজেক্টের সাবজেক্টের রূপ, তাহলে এখানে এ বুক হচ্ছে অবজেক্ট, এ বুক হচ্ছে অবজেক্ট, এর সাবজেক্টের রূপ কি এ বুক। এখন এটা কোন টেন্সে আছে? Present continuous. স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইতোপূর্বে এই মাত্রই শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে? অক্সিলারি ভার্বের সাথে একটা বিং বসে, অক্সিলারি ভার্বের সাথে কি বসে? Being। তাহলে এখানে আছে কি বিং বলতে পারবে? এম বিং, ইজ বিং, আর বিং। এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি বসতে পারবে? এম বিং, এম আর বিং। এম বিং, ইজ বিং, আর বিং। এম বিং, ইজ বিং, আর বিং। এখন দেখো এ বুক আছে, এখানে আমরা কি বসাবো? ইজ ইজ বিং। ইজ বিং। হুম, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আর বিং ও বসবে না, এম বিং ও বসবে না, ইজ বিং। আবু ইজ বিং, তারপর মূল ভার্বে কি হবে? পাস্ট পার্টিসিপাল ফর্ম, রেড। বাই প্রিপজিশন, তারপর সাবজেক্টের অবজেক্টিভ রূপ। সাবজেক্ট কি ছিল? আই। আই এর অবজেক্টিভ রূপ কি? Me. মি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। দেন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি জি বাবা বলো। এইচডব্লিউ টা আসলে জমা কিভাবে দিব? তাও তো বেশি রাত হয়ে গেছিল দেখে আমার করতে হবে। আচ্ছা, ক্লাসের পরে আমি তোমাকে, সবাই জমা দিতে পারছে যারা দিয়েছে, তুমি যেহেতু পারো নাই, আমি ক্লাসের সময়টা একটু ওয়েস্ট না করে তোমাকে ফোন দিয়ে আমি বলবো। তুমি, ওকে স্যার। তোমার নাম কি? ওইটি জি, ওইটি এখানে আমাদের ইসে কি নাম তোমার? স্যার এখানে ওইটি সুমাইয়া। সুমাইয়া লেখা? সুমাইয়া মায়া। লেখা। ঠিক আছে, আমি তোমাকে ক্লাস শেষে ফোন দিব, কিভাবে দিতে হবে আমি তোমাকে বলে দিব, কেমন? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, অবশ্যই। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে একটু কথা বলি। He has done the work. আচ্ছা, এখন আমরা এখানে ওই যে অবজেক্ট বের করার যে নিয়মটি, ওই নিয়ম যদি ফলো করি তাহলে এখানে পাচ্ছি কি করে, কাজটি করে, তাই তো? অবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক। দা ওয়ার্কে আমরা এখন ফার্স্ট নিয়ে আসবো। দা ওয়ার্ক এখন একটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট যত প্রকার পারফেক্ট আছে, ওই পারফেক্টে কি বসে? একটা অক্সিলারি ভার্ব যেটা থাকবে তার সাথে কি বসতে পারবে? বিং করতে পারবে, কেমন? তাহলে এখানে আছে হ্যাভ বা হ্যাজ, যেটাই হোক, তাহলে দা ওয়ার্কের সাথেও হ্যাজ বসবে, দা ওয়ার্কের সাথেও কি বসবে? হ্যাজ বসবে। তারপর বিন, দা ওয়ার্ক হ্যাজ বিন, মূল যে ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপাল রূপ, অর্থাৎ ভি3 যেটা বলি আমরা। এখন ডান অলরেডি এখানে ভি3 তে আছে। ডান কি এখানে ভি3 তে? ডু, ডিড, ডান। ডু, ডিড, ডান। তাহলে এটি ভি3 অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এখানে অলরেডি এটা পাস্ট পার্টিসিপাল ফর্মে আছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এখনো অনেকেরই ক্যামেরা অফ আছে, ক্যামেরাটি অন করুন।
আচ্ছা, এখন দেখো তাহলে আমরা দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তারপরে একটি প্রিপোজিশন বাই, এখানে কি আছে হি এর অবজেক্টিভ রূপ কি Him. হিম, কেমন? আচ্ছা, এখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখব। আচ্ছা, আমরা যে প্রেজেন্টের 3টা ফর্ম করলাম, এখানে কারো কোনো সমস্যা আছে? No, sir. কেউ বুঝতে পারেন নাই এমন কেউ আছেন বলেন? আমরা কিন্তু খুব আপনারা কিন্তু খুব কষ্ট করে ক্লাস করতেছেন, কেমন ঘুমটা নষ্ট করে এখন অনলাইনে বসে আছেন, ক্লাস করতেছেন। তারপরেও যদি হয় যে বুঝতে পারেন নাই, কিন্তু বলবেন না যে স্যার আমি বুঝতে পারিনি, তাহলে কিন্তু আপনাদেরই লস হবে। কেমন? স্যার বুঝেছি। সবাই বুঝতে পারছেন? তাহলে আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাচ্ছি। আর আমি এখন আরেকটা জিনিস বলে নিচ্ছি, আমাদের এইচডব্লিউ কে কে করছে? পায়েল এইচডব্লিউ করছে ইংলিশ, আয়রা এইচডব্লিউ করছে, ফাতেমা, মাইমুনা, মৌসি, তাহসিব, নাবিদ, আসফিয়ান। এছাড়া আর কেউ এইচডব্লিউ করছো? কিন্তু হচ্ছে সবাই নেক্সট ক্লাসে সবাই এইচডব্লিউ জমা দিবে, কেমন? এখন আমি স্যার অনেক শব্দ আসতেছে। হ্যাঁ, তোমরা মাইক্রোফোনটি অফ করো, সবার মাইক্রোফোন অফ করো, ক্যামেরা অন করো, তাহলে শব্দটা কমে যাবে। সবাই মাইক্রোফোন অফ করো, ক্যামেরাটি অন করো, তাহলে কি শব্দটা কমে যাবে। আমি পাস্ট ইনডিফিনিট দিয়ে আলোচনা করে শেষ করে দিব। পাস্ট ইনডিফিনিটের একটা বাক্য একটু দেখে শেষ করব। দে আর আমি স্যার এটা না পাস্ট আর আমি পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস তো করে ফেলছি, এখন পাস্ট ইনডিফিনিট করাবো, কেমন? They wrote letters. They wrote letters. কেমন? এখন তারা চিঠিগুলো লিখেছিল। এখন এটাকে পাস্ট ইনডিফিনিট আছে, প্যাসিভ করতে হলে তাহলে আমি কি করব? সর্বপ্রথম অবজেক্ট যেটা আছে, কি লিখেছিল? লেটার্স, চিঠিগুলো লিখেছিল তারা। লেটার্স, এখন কি অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? ওয়াজ না, ওয়াজ তো বসতো যদি পাস্ট হতো আপনার, এখন ওয়ার হবে, এটা নাম্বার আছে, অর্থাৎ বহু বচন আছে, ওয়ার হবে। তারপর রোটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিটেন। তারপরে একটা প্রিপোজিশন বসবে বাই। দে এর সাবজেক্টিভ রূপ আছে দে, অবজেক্টিভ রূপ কি? দেম। আচ্ছা, আজ আমার ইংলিশ ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের ম্যাথ ক্লাস হবে, তো সবাই কিন্তু এইচডব্লিউটা জমা দিন। স্যার এইচডব্লিউ তো আমরা আপনারা পেয়ে যাবেন। স্যার কালকে যে এসডব্লিউটা দিছি ওটা রেজাল্ট কোথায় পাবো? রেজাল্ট বিকালে পেয়ে যাবেন, ওই যেভাবে ঢুকছেন সেখানে ওইভাবেই পাবেন। আমি যদি না পান আমাকে একটু ফোন করবেন। কি এইচডব্লিউ দিব? আচ্ছা, এইচডব্লিউ যেটা আপলোড করে দিব আমরা, আমাদের এই পেজে পেয়ে যাবেন। যদি না পান আমাকে ফোন করবেন। স্যার সেইফে তো মনে করেন ফেসবুক পেজ একটা না, যে সেইফ এডুকেশন ফ্যামিলি, ওটাতে তো দেওয়া ছিল না, মানে এই সবগুলো ওটাতে পাই নাই।
আচ্ছা, আপনি একটু ফোন করেন আমাকে ক্লাসের পরে, আমি বুঝিয়ে দিব কেমন। এখন আমাদের ম্যাথ ক্লাস হবে, আপনারা ম্যাথের জন্য প্রিপারেশন নেন, রেডি করেন খাতা, কেমন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তাহলে সবাই সবার ক্যামেরাটা অন করি। হ্যাঁ, আমরা সবাই সবার ক্যামেরাটা অন করি প্লিজ। আমরা সবাই ক্যামেরা অন করি। হ্যাঁ, আমি তোমাদের সবাইকে দেখবো একটু। হ্যাঁ, তোমরা আমার প্রিয় শিক্ষার্থী। হ্যাঁ, তোমাদের সবাইকে আমি দেখবো। তোমরা ক্যামেরাটা অন করো, আমরা তোমাদের শিক্ষক, কারণ আমরা যদি তোমাদের দেখতে পাই তাহলে আমাদের সবচেয়ে ভালো লাগবে যে তোমরা বাড়িতে সুস্থ আছো, আমাদের সাথে ক্লাসে সংযুক্ত আছো। এটার জন্য তোমরা, আর আমাদের অনেক সময় প্রশ্ন করতে হয়, তোমাদের দেখেই প্রশ্ন করতে পারি আমরা। ঠিক আছে, সেক্ষেত্রে খুবই ভালো হবে যদি তোমরা ক্যামেরাটা অন করে রাখো। হ্যাঁ, ফারহানা, তোমার ক্যামেরা অফ কেন বাবা? নাবিদ, তোমার ক্যামেরা অন করো। রিফাত তামান্না, তোমার ক্যামেরা অন করো। সুমাইয়া, ক্যামেরা অন করো। জারিফা, জাইমা, মাইমুনা, ক্যামেরা অন করো। পায়েল, ক্যামেরা অন করো। রিফাত তামান্না, ক্যামেরা অন করো। রিফাত তামান্না বাবা, ক্যামেরা অন করো বাবা। ফাতেমা, ক্যামেরা অন করো। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আমরা তোমাদেরকে গতদিন আমরা বর্গ নির্ণয় শিখাচ্ছিলাম। আমরা বর্গ নির্ণয়, আমার ক্যামেরা অন দেখাচ্ছে না। ঠিক আছে, তোমরা গতদিন যে অঙ্কগুলো আমরা তোমাদেরকে করিয়েছিলাম, এই অঙ্কের ভিতরে কোনো সমস্যা হচ্ছে? অঙ্কের ভিতরে কোনো সমস্যা হয়েছে? নো স্যার। আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কথা বলতে চাইলে আমার সাথে বা কোনো সমস্যা হলে তোমরা নিজেরা আনমিউট করে নিও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, আমরা প্রথমে আজকের তোমাদের ইও নাম্বার থেকে শুরু করব। অনুশীলনী আমাদের 4.1, আমরা এটা লিখে নিই। 4.1 ইও নাম্বার অঙ্কটা ছিল আমাদের, দেখো, a স্কয়ার x কিউব প্লাস মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ। তাহলে আমরা এটাকে কিভাবে করব? আমরা সমান দিব a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটার কি আসবে? a স্কয়ার আসবে, তাই তো? এখন দেখো, আমরা কি করব? এইটাকে প্রথম পদ আর এইটাকে আমরা দ্বিতীয় পদ ধরবো। তাহলে এটাকে যদি আমরা টোটালি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a, এখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের আমরা বর্গ নির্ণয়ের সূত্রটা কি শিখাইছিলাম তোমাদের? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? তাহলে আমরা প্রথমে এখানে লিখবো কি? a স্কয়ার। প্রথমে আমরা কি লিখবো? a স্কয়ার। এ কোনটা বলো তো? এটা হচ্ছে a স্কয়ার x কিউব, এই পুরাটাই কিন্তু a, এই পুরাটাই কিন্তু a। তাহলে এটার উপরে আমরা পাওয়ার করব 2, তারপরে মাইনাস 2 ইন্টু ab, a কত? a স্কয়ার x কিউব ইন্টু b কত? b স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস কি? b স্কয়ার। b কত বলো তো? bটা হচ্ছে b স্কয়ার y টু দি পাওয়ার 4, এটার স্কয়ার। এখন আমাদের একটা সূত্র লাগবে। আমাদের কি লাগবে? একটা সূত্র লাগবে। দেখো, আমাদের এর উপরে পাওয়ার আছে, তার উপরে আবার পাওয়ার আছে, তাই না? তাহলে সব সময় মনে রাখবা, এর উপরে যদি m পাওয়ার থাকে, আমাদের সূত্রটা দেখি, এর উপরে m পাওয়ার, তার উপরে যদি n পাওয়ার থাকে, a টু দি পাওয়ার m, তার উপরে কিন্তু আবার হোল n পাওয়ার, তাই না?
যদি এরকম থাকে তাহলে আমরা সমান লিখতে পারি a টু দি পাওয়ার mn, অর্থাৎ এটা হচ্ছে ভিত্তি আর mটা হচ্ছে সূচক বা পাওয়ার, nটাও হচ্ছে পাওয়ার, তাই না? তাহলে প্রথমে ভিত্তি থাকবে আর এই পাওয়ার দুইটা m আর n, এই যে দুইটা পাওয়ার, এই পাওয়ার দুইটা গুণ আকারে থাকবে। কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। তাহলে তাহলে যদি a স্কয়ারের উপরে পাওয়ার আবার 2 থাকে, তাহলে আমরা এর উপরে কত পাওয়ার লিখবো? 2 × 2, তার মানে কত হবে? a টু দি পাওয়ার কত হবে? 4। 2 এবং 2 গুণ করলে কত হয়? 2 2 4 হয় না 6 হয়? 4 হয়। তাহলে a টু দি পাওয়ার 4 হবে। তাহলে দেখো আমরা এর উপরে 3 পাওয়ার আছে, তার উপরে যদি 4 পাওয়ার থাকে, তাহলে আমরা এটা সমান লিখতে পারবো কত? এর উপরে কত পাওয়ার লিখবো? 12। 12 ঠিক আছে, থ্যাংক ইউ। যদি এর উপরে 4 পাওয়ার থাকে, তার উপরে 2 পাওয়ার থাকে, তাহলে এটা সমান কত লিখবো? a টু দি পাওয়ার কত লিখবো? a টু দি পাওয়ার কত লিখবো? 8 লিখবো। তাহলে তোমরা কি সূত্রটা বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে গুণের সূচক বিধি। এটা আমরা ক্লাস 7 এ শিখিয়েছি তোমাদেরকে, আবারও আজকে শেখালাম। তাহলে দেখো আমরা এখানে a স্কয়ার x কিউব, তার উপরে 2 পাওয়ার আছে, তাহলে এর উপরে কত পাওয়ার আসবে? এর উপরে কত পাওয়ার আসবে বলো? এখানে 2 আর এখানে 2, এই দুইটা গুণ হয়ে যাবে, 2 2 এ কত আসবে? 4। আর x এর উপর কত পাওয়ার আসবে? 6। মাইনাস। দেখো এখানে আমরা কিন্তু গুণ করে দিব, আগে a স্কয়ার 2 a স্কয়ার b স্কয়ার লাগবে, তারপর x কিউব y টু দি পাওয়ার 4 আছে, ঠিক আছে? যদি এক ধরনের চলক থাকতো বা রাশি থাকতো, তাহলে কিন্তু আমরা কি করতাম? তখন কিন্তু আমরা একটা সূচক বিধি বা সূচকের সূত্র প্রয়োগ করতাম। প্লাস এখানে কত আসবে বলো? b স্কয়ার, তার উপরে পাওয়ার 2 আছে, তাহলে b এর উপরে 4, আর y টু দি পাওয়ার কত আসবে? 8। তাহলে তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো এই অঙ্কটা? Yes, sir. এটা কি কোথাও বোঝনি এমন কোথাও আছে বলো? আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো বাবা। স্যার এক্স কিউব স্কয়ার না এক্স টু দি পাওয়ার 9 হওয়ার কথা? কেন বলো? স্যার বললোই না, এই যে স্যার তো বললো এখানে যে সূত্রটা প্রয়োগ করতে বলছে, ওইটার মধ্যে হচ্ছে যে এটা কিউব না হয়ে এটা হচ্ছে গুণ হবে, মানে গুণ স্কয়ার হবে। গুণ হবে আর কি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে, আমি আবার সূত্রটা দেখি, a টু দি পাওয়ার m, তার উপরে n পাওয়ার থাকলে a টু দি পাওয়ার m আর n। এখানে a টু দি পাওয়ার m মানে কি বোঝায়? a হচ্ছে ভিত্তি আর m টা হচ্ছে সূচক বা পাওয়ার, m টা হচ্ছে সূচক বা পাওয়ার। এই পুরাটার উপরে আবার n পাওয়ার আছে। কি পাওয়ার আছে? n পাওয়ার আছে। m আর n কিন্তু স্বাভাবিক সংখ্যা, m আর n স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে, m এর মান 2 হতে পারে, n এর মান 3 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাহলে এর উপরে কি, মানে যে ভিত্তির উপরে পাওয়ার দুটো অর্থাৎ সূচক দুটো গুণ আকারে থাকবে। কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। এখানে m এর মান আমি 3 বসাবো, n এর মান 2 বসাবো, তাহলে এখানে m এর মান কত হবে? 3 × 2, মানে 3 আর 2 গুণ করলে কত হবে? 6 হবে না 9 হবে? তুমি কি ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। তুমি কি ক্লিয়ার বুঝতে পারছো? জি শুনুন স্যার। স্যার, স্যার আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ, আমরা কখন বুঝবো যে এই সূত্রটা প্রয়োগ হবে? এই যে পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে, এই যে এখানে 2 পাওয়ার, তার উপরে আবার পাওয়ার এরকম যদি থাকে, পাওয়ারের উপরে পাওয়ার, অনেকগুলোতেই হয়, এই যে আগের গুলো যেভাবে করলাম ওইগুলোতেও তো হয় এরকম। কোনগুলো বাবা? এই যে আমরা যে 6 নাম্বারটা করছিলাম না, হ্যাঁ, যে 6 নাম্বারটা তো এরকম হবে, 6 নাম্বারটা সেম এরকম হবে। 6 নাম্বারটা আমি তোমাদের খাতা এসডব্লিউটা তোমরা জমা দিছো গতদিন, হ্যাঁ আমরা এখনো দেখে পারিনি, দেখলে আমরা ওখানে অবশ্যই তোমাদের সাবমিট করে দিব যার যার ভুল হয়েছে বাবা, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে ইউ নাম্বার চলে গেল। এরপরে কি আছে, কি অঙ্ক আছে জানো এটা? এরপরে আছে তোমাদের ট নাম্বার হচ্ছে 108। কত? 108 এর বর্গ। এখন দেখো এখানে কিন্তু একটা সংখ্যা, এখানে কি একটা সংখ্যা, আর আমরা যে দুটো সূত্র শিখেছিলাম a + b হোল স্কয়ার, এটা সমান কি শিখেছিলাম? a স্কয়ার প্লাস 2ab প্লাস কি আর a মাইনাস b হোল স্কয়ার সমান কি শিখেছিলাম? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা শিখেছি না বাবা? আচ্ছা, এটা শিখেছিলাম। এখন আমার কথা হচ্ছে যে এখানে 108 রয়েছে, তাহলে 108 তো একটা সংখ্যা, তাহলে আমি এই সূত্র কিভাবে প্রয়োগ করব?
আমার তো সূত্র প্রয়োগ ছাড়া কোনোভাবে সম্ভব না এই অঙ্কটার বর্গ করা, কারণ এই অধ্যায়টা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী এবং কি প্রয়োগ সংক্রান্ত। তাহলে আমার এই দুইটা সূত্র যে কোনো একটা সূত্র তো প্রয়োগ করতে হবে নাকি? ইয়েস স্যার। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো তো, আমরা এটাকে এরকম লিখতে পারি 108 এর স্কয়ার, এটাকে আমরা দুইটা পদে রূপান্তর করতে পারি। দেখো তো, 100 যোগ 8 লেখা যায়? ইয়েস স্যার। আচ্ছা, আমি যোগ করেছি বলে তুমি রাগ করতেছো কেন? আমি বিয়োগ করে 108 করতে পারি না? ইয়েস স্যার। আমি যদি এরকম লিখি 110 বিয়োগ 2, তাহলে কি 108 হবে না 112 হবে? 108। তাহলে কেন বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি না? ইয়েস স্যার। আচ্ছা, আমি এখানে 100 যোগ 8 লিখছি, আমি যদি 106 যোগ 2 লিখি তাও কি আমার ভুল হবে? না। নো স্যার। ভুল হবে? নো স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখানে 107 যোগ 1 লিখি তাও কি সম্ভব? ইয়েস স্যার। সম্ভব। তাহলে এটাকে তুমি তোমার প্রয়োজনে, তোমার হিসাব নিকেশের সুবিধার্থে তুমি এটাকে দুইটা পদের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করবা। তবে সবচেয়ে ভালো বেটার পদ্ধতিটা হচ্ছে যদি তুমি শূন্য শূন্য নিয়ে আসতে পারো, কোন সংখ্যার শেষে যদি শূন্য শূন্য থাকে তাহলে সেটাকে আমরা সহজে গুণ করতে পারি। সহজে কি করতে পারি? আমরা ক্লাস 5 এ কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ শিখেছি না? যদি এরকম শূন্য থাকে, এটার জন্য কিন্তু আমি 100 যোগ 8 লিখছি, ঠিক আছে? তোমরা যদি কেউ 110 বিয়োগ 2 লেখো তাহলে তার অ্যান্সারও 1 হবে, এটারও অ্যান্সারও 1 হবে। তাহলে এটাকে আমি কি ধরবো? এটাকে a ধরবো, আর এটাকে কি ধরবো? b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, সূত্র কত নাম্বার প্রয়োগ করতে হবে? এটা 1 আর এটা 2। তাহলে 1 নাম্বার না 2 নাম্বার প্রয়োগ করব আমরা? 1 নাম্বার প্রয়োগ করব। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a হচ্ছে 100 তার স্কয়ার প্লাস 2 ইনটু কত 100 ইনটু কত 8 প্লাস b স্কয়ার, b কত 8, 8 এর স্কয়ার, ঠিক আছে? তাহলে 100 থেকে যদি আমরা স্কয়ার করি তাহলে 100 এর পরে দুইটা শূন্য বাড়বে। কয়টা বাড়বে? দুইটা শূন্য বাড়বে। এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণটা করলাম। তারপরে এখানে কত আসবে বলো? 8 2 এর 16, 16 এর সাথে 100 গুণ করলে কত হবে? 1600 যোগ 8 8 কত? 64। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো এটা? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। ইয়েস স্যার। এই পর্যন্ত অ্যানসারটা লিখে যাবে না? হ্যাঁ, যোগ করে তো আমরা অ্যান্সার লিখে দেবো। আমরা আমাদের বীজগণিত বলো পাটিগণিত বলো সব ক্ষেত্রে সদৃশ পদগুলো যোগ করে দিতে হয়। তাহলে এখানেও কিন্তু সদৃশ পদ, তাই না? একই ধরনের সংখ্যা, তাহলে এগুলো আমরা যোগ করে দেবো। যোগ করলে কত হবে বলো? এটা আসবে না? 10164, তাই না? এটা আসবে তো? এটা যোগ করলে কত আসে? কত আসে বলো? সে তো 11,664। 11,664 হবে ফার্স্ট একটা। বুঝি না বাবা? হ্যাঁ, সরি, আমি এখানে এটা হবে, ঠিক আছে? তাহলে এটাকে ক্লিয়ার বুঝতে পারছো? Yes. আচ্ছা, ট নাম্বারটা গেল। তারপরে এরপরে কোন অঙ্ক আছে? ট এর পরে কোনটা আছে দেখো, 6 নম্বর অঙ্ক দেখো। 606 এর বর্গ, 606 এর বর্গ বলো। 606 সমান কত আসবে বলো? আমরা 606 এর হোল স্কয়ার করলাম। এখানে 600 থেকে আমরা কি লিখতে পারি? 600 যোগ 6 লিখতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, ধরে তোমরা ক্যালকুলেশন করতে পারবে? ইয়েস স্যার। হ্যাঁ, বলো বাবা। ইয়েস স্যার। পারবো। হ্যাঁ, এটা করে ফেলো, এটা করে ফেলো, তাড়াতাড়ি করে ফেলো, করে আমার অ্যানসারটা বলো। স্যার 3,66,236। দাঁড়াও,
7,200 যোগ আছে 36, হ্যাঁ বলো 3 লক্ষ 67,236। কত কত 67,236। 236, এটা বাবা? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে 6 নম্বর, সবার কি হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। কার হয়নি বলো? কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে বুঝলাম না। আচ্ছা তারপরে এখানে আমরা মুছে দিলাম এটা। 6 এর পরে মূর্ধন্য, তাই না? মূর্ধন্য নম্বর অঙ্কটা দেখো তোমরা, ড নম্বর 597 এর বর্গ। বলো এটা আমি কি করব বলো? স্যার 600 থেকে 3 মাইনাস হবে। হ্যাঁ 600 থেকে আমরা 3 বিয়োগ করতে পারি, তাহলে কিন্তু 597 হয়। তাহলে 6 এর পরে আমরা দুইটা শূন্য পাচ্ছি, তাহলে আমাদের হিসাব নিকাশের জন্য আরো সহজ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখবো 600 মাইনাস 3, তাহলে এটার স্কয়ার। তাহলে 600 থেকে 3 বাদ দিলে কিন্তু 597 পাচ্ছি। তাহলে 600 থেকে এটা 600 কে a ধরবো আর এই 3 কে আমরা b ধরবো। তাহলে আমাদের সূত্রটা হবে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এটা পারবে তোমরা? এটা পারবে? ইয়েস স্যার পারবো। আচ্ছা এটা করে ফেলো তাহলে। প্রথমে আছে a স্কয়ার, তাহলে আমরা লিখবো 600 এর স্কয়ার মাইনাস 2 ইন্টু 600 ইন্টু 3 প্লাস কত 3a স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে 600 কে যদি আমরা বর্গ করি তাহলে কত আসবে? মাইনাস এখানে কত আসবে? 6 2 12, 12 এর সাথে 3 গুণ করলে 3 12 36, তাহলে 3600 যোগ আছে 3 এর বর্গ করলে 9। তাহলে এই 36 3,60,000 এর সাথে আমরা 9 যোগ করব। 3,60,000 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কত আসবে? 1 2 3 9 বিয়োগ হচ্ছে স্যার 3,56,409। 3,56,000 নাকি 56,000? ও সরি 56,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। কত আসছে তোমার বাবা? 409। 3,56,409, ঠিক আছে থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যান্সার। হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। এটা মুছে দিব? এটা কি উঠিয়ে নিয়েছো তোমরা? এটা কি মুছে দিব এখন? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো আমরা পরবর্তী যে অঙ্ক আছে সেই অঙ্কটা শুরু করব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে a মাইনাস b প্লাস c এটার বর্গ। এখন দেখো এখানে কয়টা পদ আছে বলো তো? এখানে কয়টা? আমরা ক্লাস 7 এ কিন্তু 3টা পদের বর্গ নির্ণয় করেছি, দুইটাকে এক ধরছিলাম আর একটাকে আলাদা করে দুইটা পদে কনভার্ট করছি, তাই না? দুইটা পদে কনভার্ট করছি না? কিন্তু এখন আমাদের 3টা পদযুক্ত রাশির বর্গ নির্ণয়ের সূত্র আছে। আমরা ক্লাস 8 এ উঠছি, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা এখন বড় ক্লাসে উঠছি, আমাদের কিন্তু অনেক সূত্র বা অনেক নিয়মগুলো আপডেট নিয়ম আসবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম সূত্রটা শিখিয়ে নেই। আমরা সূত্রটা শিখি, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c। কার হচ্ছে মাইক্রোফোনে হচ্ছে শব্দ হচ্ছে? হ্যাঁ, যদি মাইক্রোফোনটা শব্দ হয় তাহলে তারটা মিউট করে রেখো, হ্যাঁ? তাহলে আমরা আমার ক্লাসটা খুব সহজেই করতে পারবো এবং ভালোভাবে করতে পারবো। দেখো আমাদের a প্লাস b প্লাস c হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো সূত্রটা সুন্দর করে দেখো, a প্লাস b প্লাস c এর হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে, অর্থাৎ 3টা পদযুক্ত রাশির বর্গ নির্ণয়ের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ক্লিয়ার? এখন দেখো প্রথমে আমরা কি প্রথম পদের বর্গ করব, তারপরে দ্বিতীয় পদের বর্গ করব, আর তারপরে তৃতীয় পদের বর্গ করব, তারপরে যোগ দিয়ে
2 ইন্টু প্রথম আর দ্বিতীয় পদের গুণফল প্লাস 2 ইন্টু দ্বিতীয় তৃতীয় পদের গুণফল, তারপরে প্লাস 2 ইন্টু তৃতীয় আর প্রথম পদের গুণফল। তার মানে প্রথম দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয়, আর তৃতীয় কত? প্রথম। ঠিক আছে, 2 ইন্টু। এখন এই সূত্রটা কিভাবে আসে আমরা একটু প্রমাণ করে দেখি। হ্যাঁ, আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান আমরা কি এরকম লিখতে পারি? দেখো তো, a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি প্লাস সি, এটা লিখতে পারি বাবা? লিখতে পারি? স্যার পারি। আচ্ছা, তাহলে আমরা এই বহুপদী রাশি, একটা বহুপদী রাশি, বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে আমরা বর্গ করতে পারি না, গুণ করতে পারি না? ইয়েস স্যার, এটা হবে যে a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। আচ্ছা মানে এটা দেখো, গুণ করলে আর কি, গুণ করলে এটা হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা গুণ করলে হবে। এইটা গুণ করলে হবে? হ্যাঁ, কে বলছো প্লিজ নামটা প্লিজ? ওইটি। ওইত্রি, ইয়েস স্যার। তোমার ভিডিওটা আছে মনে হয় ক্যামেরাটা অফ করা, তাই না? স্যার আমি তো বুঝতেছি না, এটা অন হচ্ছে না, অনেকবার প্রেস করতে হয় না। আচ্ছা আচ্ছা, সুন্দর করে দেখো। তাহলে আমরা মনে হয় ক্লাস 7-এ ভুল শিখেছি। আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ শিখিয়েছি আমরা। তুমি আমার ক্লাস 7-এ ছিলে? স্যার আমি ছিলাম না। ছিলে না, এই জন্য তুমি হয়তো বা ভুল শিখেছো। আমরা যখন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ শিখিয়েছি। শোয়েব আছো লাইনে? স্যার। আচ্ছা শোয়েব, বলো তো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করার নিয়ম আছে না? জি স্যার আছে। আছে, সেই নিয়মটা কি বলো তো একটু আমাকে বলো। প্রথমে বাম পাশের একটা রাশি নিব, এই যে একটা বাম পদ- পাশের এই যে রাশিটা, হ্যাঁ, বাম পাশের যে কোনো রাশির যে কোনো একটা পদ নিব, তাই না? যে কোনো একটা পদ নিয়ে আমরা দিয়ে এই রাশি, অন্য রাশি হ্যাঁ, সবগুলো পদ এই রাশির প্রত্যেকটা পদ, প্রথম রাশি প্রত্যেকটা পদে গুণ করব। হ্যাঁ, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি a ইন্টু a প্লাস বি প্লাস সি। ঠিক আছে? একটা রাশি নিয়ে হচ্ছে যে পুরো রাশিটাকে গুণ করব না, হ্যাঁ 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 পুরো একটা আমি- সাইকেল করব, হ্যাঁ ওইটাই হ্যাঁ তো বলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইবার গেল, তারপরে আমরা এখানে কি আছে? বি আছে, এই বি দিয়ে প্রত্যেকটা এই প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করব। তাহলে সংক্ষেপে আমরা প্লাস বি দিয়ে a প্লাস বি প্লাস সি লিখতে পারি। আমার মনে হয় কারো রুমের অনেক সমস্যা হচ্ছে, সাউন্ড হচ্ছে, হ্যাঁ, ব্যাড নয়েজ হচ্ছে। প্লিজ যদি বাবা মা থাকে তাহলে বাবা মাকে বলো যে একটু পরে হচ্ছে কথা বলার জন্য। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে বি দিয়ে আমি a প্লাস বি প্লাস সি কে গুণ করলাম। তারপরে আমার বাকি আছে সি। তাহলে এই সি প্লাস সি দিয়ে আমরা এই রাশির প্রত্যেকটা পদকে গুণ করব, a প্লাস বি প্লাস সি। এইবার আমরা গুণ করে দিব। আমরা কিভাবে গুণ করব? এ দিয়ে এ কে গুণ করলে এ স্কোয়ার আসবে, এ দিয়ে প্লাস এ বি কে গুণ করলে এ প্লাস এ বি, তারপরে প্লাস এ দিয়ে সি কে গুণ করলে এ সি বা সি এ, যেটা লেখো। ঠিক আছে? তাহলে এসিও লিখতে পারো, আবার সি এ লিখতে পারো। তারপরে প্লাস বি দিয়ে এই এ প্লাস বি প্লাস সি এই প্রত্যেকটাকে আমরা গুণ করব, অর্থাৎ প্রত্যেকটা পদকে গুণ করব। বি দিয়ে এ কে গুণ করলে এ বি, তারপরে এখানে প্লাস বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার, বি দিয়ে সি কে গুণ করলে বিসি প্লাস, এখন এই সি দিয়ে এ কে গুণ করলে সি এ প্লাস বি দিয়ে সি কে গুণ করলে বিসি প্লাস সি দিয়ে সি কে গুণ করলে সি স্কোয়ার। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব? সরল করব, অর্থাৎ আমরা এটাকে যোগ বিয়োগ করে ফেলবো। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, আর এখানে সি স্কোয়ার আছে। এই ধরনের সদৃশ পদ আর আছে এই তিনটা ব্যতীত? নাই। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা সাজিয়ে লিখে দিব। তারপরে দেখো এখানে একটা এ বি আছে, এখানে একটা এ বি আছে, দুইটার আগেই কিন্তু প্লাস চিহ্ন, তাহলে এটা সদৃশ পদ। এ বি এবং এ বি যদি আমরা যোগ করি কত পাবো বলো তো? 2ab 2ab প্লাস 2ab পাবো। হ্যাঁ, তারপরে দেখো এখানে দেখো বিসি আছে, এখানেও বিসি আছে, দুইটার আগে কিন্তু প্লাস চিহ্ন, তাহলে যোগ করলে কত পাবো? প্লাস 2bc পাবো। কি পাবো? 2bc পাবো। তারপরে এখানে দেখো সিএ আছে, এখানেও সিএ আছে, তাহলে প্লাস কত পাবো? 2ca। তাহলে আমরা দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ক্লিয়ার? এখন দেখো আসলে আমাদের সূত্রগুলোর বৈশিষ্ট্য একটু দেখতে হবে। এখানে এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, আর সি হচ্ছে তৃতীয় পদ। তার মানে তিনটা পদের কিন্তু চিহ্ন ভিতরে কি আছে? প্লাস আছে না মাইনাস আছে? স্যার প্লাস আছে। তিনটা প্লাসই কিন্তু, তিনটা পদের চিহ্ন কিন্তু প্লাস দিয়েই আমাদের করা সূত্রটা, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি লিখছি? প্রথম পদের বর্গ যোগ দ্বিতীয় পদের বর্গ যোগ তৃতীয় পদের বর্গ যোগ 2 ইন্টু প্রথম এবং দ্বিতীয় পদের গুণফল প্লাস
2 ইন্টু দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যোগ 2 ইন্টু তৃতীয় এবং প্রথম পদের গুণফল, এটা আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে যে সুন্দর করে দেখো, আমরা a মাইনাস বি প্লাস সি এর বর্গ লিখছি। আমরা সূত্রটা কি লিখে রাখবো এক সাইডে? তোমরা সূত্রটা একটু লিখে রাখো, সবাই সূত্রটা একটু উঠিয়ে রাখো, তাহলে সবচেয়ে সহজ হবে। দেখো আমাদের এখানে a মাইনাস বি প্লাস সি এর বর্গ আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি a মাইনাস বি প্লাস সি এর হোল স্কয়ার। আমরা যে সূত্রটা শিখেছি সেটা কি তিনটাই প্লাস ছিল না তিনটাই মাইনাস ছিল? স্যার তিনটাই প্লাস ছিল। কিন্তু এখানে যে একটা মাইনাস আসছে, তাহলে মাইনাসটাকে কিন্তু আমরা প্লাস করে নিতে পারি। সেটা কিভাবে করে নিতে পারি দেখো, আমরা সেটাকে কিভাবে করে নিতে পারি, a প্লাস মাইনাস বি দিয়ে দিলাম, প্লাস সি দিলাম। দেখো তো তিনটা পদের আগে কিন্তু এখন প্লাস চিহ্ন আছে। জি স্যার। হ্যাঁ, এইটাকে a ধরবো, এইটাকে টোটালি বি ধরবো, আর এইটাকে টোটালি কি ধরবো, সি ধরবো। ঠিক আছে, তাহলে দেখো তো a